অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখা যায় বডির কোনো একটা জয়েন্টের কাছে সোয়েলিং উইথ পেন এবং হাই ফিভার। এই সব কিছুই কিন্তু আমরা অনেক সময় অতটা গুরুত্ব দিই না, কিন্তু এইটা কিন্তু হতে পারে বোন ফিভারের সিমটমস। আর কি কি সিমটমস রয়েছে, কি এই ট্রিটমেন্ট, সব বলবেন আপনাদের আর যিনি ডক্টর রয়েছেন আমাদের সাথে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ হেলথ কথার এপিসোডে কে রয়েছেন আমাদের সাথে। আজ আমি আমার সাথে পেয়ে গেছি ডক্টর অনুপম দাস, কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। ডক্টর, ওয়েলকাম টু জিও বাংলা। ডক্টর, আমি আগেই জানতে চাইবো যে বোন ফিভারটা কি, বিকজ এই টার্মটার সাথে আমরা অতটা পরিচিত নই। সো আপনি যদি একটু এটা এক্সপ্লেইন করে দেন। রাইট, প্রথমেই বলে দিই যে বোন ফিভার ইট ইজ নট আ ভেরি কমন টার্মিনোলজি। বোন ফিভার এটার থেকে ব্রেকবোন ফিভার, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। ব্রেকবোন ফিভার আমরা অনেকেই জানি ডেঙ্গুকে বলা হয়, উইচ ইজ আ মেডিকেল কন্ডিশন, বাট বোন ফিভার হচ্ছে অর্থোপেডিক কন্ডিশন, যেখানে বোনে যদি কোনো রকম ইনফেকশন হয় এবং সেই রিলেটেড পেশেন্টের সিমটমস ডেভেলপ করে, যার মধ্যে প্রিডমিনেন্ট সিমটম হচ্ছে ফিভার এবং বোন পেন এবং সোয়েলিং অ্যান্ড এক্সট্রিমিটি পেন, ইনঅ্যাবিলিটি টু মুভ দ্য লিম, সেইটাকে কমনলি বোন ফিভার বলে। এর যে মেডিকেল টার্মটা বা অর্থোপেডিক টার্মটা সেটা হচ্ছে অস্টিওমাইলাইটিস, উইচ ইজ ইনফ্লামেশন অর ইনফেকশন অফ দ্য বোন। আপনি এক্ষুনি বললেন যে এই সিমটমসগুলো যেরকম হাই ফিভার, বডি পেইন, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই ডিজিজটা হয়েছে, বাট এরকম কি কোনো টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা কনফার্ম হতে পারি? আগেইন মানে আমাদের এই বোন ফিভার যেটা, সেটা মোস্টলি চিলড্রেনে হয় এবং বোন ফিভার আমাদের মাথায় থাকতে হবে যে যে কোনো চিলড্রেন যদি কমপ্লেন করে যে হঠাৎ করে পেশেন্টের কোনো একটা জয়েন্টের কাছে প্রচন্ড ব্যথা হচ্ছে, পায়ে বা হাতে যে কোনো জায়গায়, ডিস্টাল ফিমারটা কমনেস্ট সাইট, তো পায়ে যদি হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং যদি পেশেন্টের প্রচন্ড টেম্পারেচার আসে এবং পেশেন্টের পায়ে মুভমেন্ট করতে গেলে অসুবিধা হয়, তাহলে ইমিডিয়েটলি এবং পায়ে একটা সোয়েলিং ডেভেলপ করে অ্যাকিউটলি এবং পেশেন্টের ওভারঅল একটা ডিহাইড্রেশন, একটা লেথার্জি, এই টেন্ডেন্সি, পেশেন্ট বাচ্চা দৌড়াতে পারছে না, খেলতে পারছে না, খেতে পারছে না, উইক হয়ে যাচ্ছে, লেথার্জিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি বাচ্চাকে একটা অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যেতে হবে টু ডায়াগনোস দ্য বোন ফিভার। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মাথায় রাখতে হবে যা কিছুই হোক না কেন, যদি ট্রমা এক্সক্লুড করা হয় তাহলে আমাদেরকে এই আন্ডারলাইং অস্টিওমাইলাইটিসের কথা কিন্তু ভাবতে হবে, যেটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এইগুলো হচ্ছে সিমটমস যেখানে নিয়ে একজন অর্থোপেডিক সার্জন মাস্ট নাও টেস্ট ফর সার্টেন ইনভেস্টিগেশনস এবং সেই কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস হ্যাজ টু বি মেড। এর জন্য ইনিশিয়ালি আমরা একটা এক্সরে করতে পারি। এক্সরেতে যদিও অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস আমরা পাবো না হয়তো প্রথম সপ্তাহে, সেটা গ্র্যাজুয়ালি যত দিন যাবে তত হচ্ছে এক্সরে ফিচার্স গুলো এভিডেন্ট হবে। তাছাড়া আমরা একটা ব্লাড নর্মাল যেটা আমাদের ব্লাড সিবিসি, দ্যাট ইজ দ্য কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে দেখতে পারবো যে লিম্ফোসাইটোসিস, এই সেখানে টোটাল ডাব্লিউবিসি কাউন্টটা বাড়বে, নিউট্রোফিলস বাড়বে, নট দ্য লিম্ফোসাইটস বাট নিউট্রোফিলস বাড়বে, উইচ ইজ এভিডেন্স অফ দ্য অ্যাকিউট ইনফেকশন। তার সঙ্গে ইএসআর সিআরপি বাড়বে, এগুলো হচ্ছে অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেড প্রোটিনস, এগুলো আমাদের যে কোনো ইনফেকশনে বাড়ে। এবং যদি ফিভার থাকে তখন যদি ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয় তখন আমরা ব্লাড কালচার করতে পারি। সেই ব্লাড কালচারে প্যাথোজেনিক অর্গানিজম উইচ ইজ রেসপন্সিবল ফর কজেশন অফ দিস ডিজিজ সেটা আমরা পেয়ে যাব। তাছাড়া আমরা এমআরআইও করতে পারি। অনেক সময় দেখা যায় যে একটু অ্যাডভান্সড হলে, মোটামুটি এক সপ্তাহের উপর যদি এটা থাকে, তাহলে ওই যে সোয়েলিংটা হচ্ছে এবং আন্ডারলাইং যে বোন ম্যারোতে ইনফেকশন হচ্ছে, যে পাস ডেভেলপ করছে, সেই পাসটা বোন ভেদ করে ওটা সাবকিউটেরিয়াস টিস্যুতে বা ইন্ট্রামাসকুলার প্লেনে ওটা জমা হচ্ছে। সেই সময় আমরা ওই পাসটা যদি অ্যাসপিরেট করতে পারি ইদার ফ্রম দ্য সফট টিস্যু অর ফ্রম দ্য বোন ম্যারো, তাহলে আমরা সেটা কালচার করে দেখতে পাবো, যে কালচার সেন্সিটিভিটি করে দেখতে পারবো যে ইনফেক্টিভ অর্গানিজম উইচ ইজ কজিং দ্যাট উইল বি এভিডেন্ট ইন দ্যাট। এইগুলো মোটামুটি ইনডিরেক্ট এভিডেন্সেস, যেখানে আমাদের পাস কালচার সেন্সিটিভিটি গিভ আ ডিরেক্ট এভিডেন্স ফর ডায়াগনোসিং দিস কন্ডিশন। ডক্টর, আপনি এক্ষুনি বললেন যে জেনারেলি বাচ্চাদের এই ডিজিজটা হয়ে থাকে, এটা কি কোনোভাবে ম্যাল নিউট্রিশন, মানে এটা কেন হয় বাচ্চাদের?
দেখুন, এই কজ অফ বোন ফিভার কিংবা অস্টিওমাইলাইটিস প্রিন্সিপালি দুটো। একটা হচ্ছে হিম্যাটোজেনাস, যেটা প্রাইমারি কজ, মানে হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমে যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেটার সোর্স মাইট বি আ ডিফারেন্ট ইনফেকশন। মিনস ইনফেকশন মাইট নট বি ইন দ্য বোন, ইট মাইট বি ইন আ ডিস্টেন্ট সাইড। যেরকম দাঁতে কেরিজ টুথ যদি হয়, বাচ্চাদের দাঁতে পোকা, মানে অ্যাজ সাচ দাঁতে ইনফেকশন যদি হয়, টনসিলাইটিস, এবং সেখানে যদি কোনো ইনফেকশন হয়, তো দেখা যাচ্ছে সেখানে যে ধরনের মাইক্রো অর্গানিজমস গুলো, মোস্টলি দ্য স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস হতে পারে, নিউমোকক্কাস হতে পারে, এইগুলো তখন ব্লাড সার্কুলেশনে বেরিয়ে পড়ে। তো ইট ইজ আ ব্যাকটেরিয়েমিয়া, যেটা ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, এবং তখন তারা যে কোনো একটা বোন এন্ডে এসে, বোন এন্ডে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক আর্কিটেকচার আছে অফ দ্য ব্লাড ভেসেলস, ঠিক আছে? ওখানে হেয়ার পিন লুপ অ্যারেঞ্জমেন্ট থাকে। তার মানে ওখানে ব্লাডটা যখন আসছে, তো অনেকটা টাইম ব্লাড ওই জায়গায় থাকছে, এবং তারপরে ব্লাডটা আবার ভেনাস রিটার্নে ফিরে আসছে। কিন্তু ওই যে মেটাফেশিয়াল এরিয়া যেটা বোন এন্ডে থাকে, সেই জায়গাটায় ব্লাডটা অনেকটা টাইম পাচ্ছে, এবং ন্যাচারালি ওখানে ব্যাকটেরিয়াগুলো অনেকটা ইজিলি ওই জায়গায় তার কাজ করে নিতে পারছে। সো বোন এন্ডসে এই অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা মোর কমন, এবং ওখানে যেটা আর কি থাকে, যেটা আমরা বললাম যে স্পেসিফিক কোনো কারণ বশত কিনা এটা ছোটদের হয় বা কিছু এই কারণে। তো এইটা হলো প্রথম কজ, যেখানে অন্যান্য জায়গায় কোনো ইনফেকশন যদি থাকে সেটা ব্যাকটেরিয়ামের মাধ্যমে ব্লাডের মধ্যে আসবে, দ্যাট ইজ এ হিম্যাটোজেনাস কজ। আর এছাড়া আরেকটা কজ যেটা বড়দেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, সেটা হচ্ছে সেকেন্ডারি টু আ ডিরেক্ট কজ। যেরকম একটা ফ্র্যাকচার হলো, উইচ ইজ ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার কি? ওপেন ফ্র্যাকচার মানে যে ফ্র্যাকচারটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেটেড, ঠিক আছে, কানেক্টেড। যেরকম একটা বাস ধরুন হাতের উপর দিয়ে চলে গেল, কিংবা লিম্বের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে চলে গেল, তাহলে বোনটা যে ফ্র্যাকচার হলো, ইট হ্যাজ গট ইজি অ্যাক্সেস টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এবং সেখানে যাবতীয় আনস্টেরাইল এনভায়রনমেন্টে এক্সপোজড হয়ে যাওয়ার পরে বোন কিন্তু হাইলি সাসেপ্টেবল ফর ইনফেকশন। আরেকটা জিনিস, কোনো একটা পেশেন্টের কোথাও ফ্র্যাকচার হলো, এবার ফ্র্যাকচারটা অপারেশনে ওটা ঠিক করা হলো, কিন্তু তখন যে এক্সপোজ করা হলো, মাইট বি দ্যাট there is a chance of infection following that operation, তো সেটাকে বলে আয়াট্রোজেনিক, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি কজেস অফ বোন ফিভার কিংবা অস্টিওমাইলাইটিস। প্রাইমারি কজ হচ্ছে বাচ্চাদের, যেখানে আর বাচ্চাদের যেহেতু টনসিলস এবং হচ্ছে টনসিলের ইনফেকশন, কেরিজ টুথ, এগুলো কমন, এবং বাচ্চারা যেহেতু খেলাধুলো করে, এবং যেহেতু ওদের ইমিউনিটিতে অতটা ডেভেলপড নয় অনেক ক্ষেত্রে, এবং মোস্টলি ইট ইজ সিন ইন দ্য ম্যালনারিশড পারসনস, যেখানে ইভেন অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এর পরেও ভবিষ্যতে যদি কোনো সময় আবার রেকারেন্স হয়, তখন দেখা যায় যদি ইমিউনিটি কমে যায় তাহলেই বেশি রেকার করে। তো ডেফিনেটলি গোয়িং টু ইয়োর কোয়েশ্চেন, যে এটা it definitely has a role with the low immune status or low immunity. ডক্টর, বাচ্চাদের মধ্যে যখন আমরা এই বোন ফিভার ডিজিজটা দেখতে পাই, তাদের একটা গোটা ফিউচার পড়ে রয়েছে। তো এই ডিজিজটা কতটা কিউরেবল, অ্যান্ড কিওর হওয়ার পরেও কি কোনো ফিউচার কমপ্লিকেশনস থাকে? Very pertinent question, because we say once osteomyelitis, it is এভার অস্টিওমাইলাইটিস। মানে অস্টিওমাইলাইটিস এমন একটা জিনিস যেটা প্রথমেই ইনিশিয়াল স্টেজে যদি আমরা ডায়াগনোজ না করি, আমরা মিস করি এবং ট্রিটমেন্ট না করি যথাযথ, তাহলে কিন্তু এর সারা জীবন এর খেসারত দিতে হবে, ঠিক আছে? তো তাহলে কি ইমিডিয়েটলি আমাদের একটা পেশেন্টকে, প্রথমে পেশেন্টের মা বাবা তারা সবাই যেন বোঝে এই ব্যাপারটা, যে কখনো যদি এরকম সিমটম হয়, ইমিডিয়েটলি হি অর শি হ্যাজ টু রাশ টু দ্য হসপিটাল, এবং বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং সেখানে ডাক্তারকেও বুঝতে হবে যে দেয়ার কুড বি আন্ডারলাইং অস্টিওমাইলাইটিস ডেভেলপিং। তো সেখানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টটা যদি আর্লি 48 আওয়ার্সের মধ্যে আসে, তাহলে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, হসপিটালাইজ করে ইন্ট্রাভেনাস এম্পেরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। পেশেন্টের বাকি জিনিসগুলো, মানে হিমোডাইনামিক স্টেবিলিটি মেনটেন করবার জন্য আইভি ফ্লুইডস দিতে হবে, অ্যাডিকুয়েটলি নিউট্রিশন দিতে হবে, এবং লিম্বটাকে পুরোপুরি রেস্টে রাখতে হবে উইথ অবভিয়াসলি লোকাল মেজার্স লাইক কোল্ড ফার্মেন্টেশন, স্প্লিন্টেজ, হ্যান্ডার। কিন্তু এই এম্পেরিক্যাল থেরাপি চলাকালীনই আমাদের যখন ব্যাকটেরিয়ার কালচার সেন্সিটিভিটি চলে আসবে, স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারবো কোন ব্যাকটেরিয়া এর জন্য রেসপন্সিবল, সেই অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিক চেঞ্জ হবে। বাট ইন দ্য ইনিশিয়াল 2 weeks অফ টাইম আমাদের ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স চলবে, এবং আমাদের কনস্ট্যান্টলি পেশেন্টের কন্ডিশন মনিটর করতে হবে, বোথ হিমোডাইনামিক স্টেবিলিটি এবং হচ্ছে লোকাল সিমটমস অ্যান্ড সাইন্স। ওগুলো যদি দেখি যে আস্তে আস্তে ব্যথা যে জায়গাটায় ছিল সেখান থেকে কমে যাচ্ছে, সোয়েলিং, রেডনেস এক্সেট্রা এগুলো কমে যাচ্ছে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ পজিটিভ রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট। তখন এই অ্যান্টিবায়োটিক, যেটা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, ওটা 2 সপ্তাহ পরে আমরা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক উই ক্যান শিফট টু দ্য ওরাল অ্যান্টিবায়োটিক্স, কিন্তু যেটা আবার চলবে ফর দ্য নেক্সট 1 month। টোটাল থেরাপি উইল বি 6 weeks, মানে হচ্ছে 1.5 মাস।
এবং ওই লোকাল রেসপন্স অনুযায়ী আমরা যদি দেখি যে পেশেন্টের আর ব্যথা করছে না পা ফেলতে কিংবা পায়ের মুভমেন্টে ব্যথা করছে না, উই উইল স্টার্ট ফর ওয়েট বিয়ারিং। আর যদি অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম কেসেই যেটা দেখা যায় যে অলরেডি 48 আওয়ার্স হ্যাভ পাস্ট, তারপরে পেশেন্ট আমাদের কাছে নিয়ে এসেছে যেখানে অলরেডি পাস ফর্মেশন হয়তো হয়ে গেছে, তখন শুধুমাত্র অ্যান্টিবায়োটিক্স দিলে হবে না। অ্যান্টিবায়োটিক্সের সাথে সাথে যদি পাস ফর্মেশন অলরেডি হয়ে গিয়ে থাকে, আমরা বোনের মধ্যে ড্রিল করতে হবে সো দ্যাট পাসটা ভেতর থেকে পেন্ট আপ পাস, যেটা অ্যাকুমুলেটিং পাস, সেটা যাতে বেরিয়ে যায়। যদি দেখি সেটা বেরোচ্ছে, সেটা একটা ওপেন শ্যালো এনভায়রনমেন্ট করে দিতে হবে সো দ্যাট এটা অটোমেটিক্যালি বাইরে বেরোয় এবং একটা সাকশন ড্রেনের মাধ্যমে পাসটা যাতে কন্টিনিউয়াস ইরিগেশন সাকশন ড্রেনেজ হয় সেই ব্যবস্থা করতে হবে। এবং অ্যান্টিবায়োটিকটা তো চলবেই, সাপোর্টিং অ্যান্টিবায়োটিক, সেটাও 6 উইকসে থাকবে এবং ফলো আপ ইজ ভেরি মাচ এসেনশিয়াল। এবার হচ্ছে যদি এই সব করেও পেশেন্টের আমরা কিছু অনেক সময় দেখা যায় যে সবকিছু ট্রিটমেন্ট করলাম বাট আলটিমেটলি পেশেন্ট ডেভেলপস উইথ কমপ্লিকেশন, পুরোপুরি ঠিক হয়ে গেল, আবার দেখা যাচ্ছে 2 বছর পর কিংবা 5 বছর পর আবার ওই জায়গাটা ফুলতে শুরু করলো, ওখান থেকে আবার স্কিনের মাধ্যমে স্কিনের ভেতর থেকে কিছু আর কি পাস বেরোতে শুরু করলো, তখন আমাদের ন্যাচারালি ট্রিট করতে হবে অ্যাকর্ডিংলি। কিন্তু এই যে কমপ্লিকেশন যেগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ইট ক্যান লিড টু দ্য ক্রনিক অস্টিওমাইলাইটিস। যে কোনো ট্রিটমেন্ট যদি ভালোভাবে না হয় এবং ইভেন ট্রিটমেন্ট ভালোভাবে হলে পেশেন্টের ইমিউন সিস্টেম যদি খারাপ হয় কখনো এবং হচ্ছে ব্যাকটেরিয়ার প্যাথোজেনিসিটি যদি বাড়ে, তাহলে যে কোনো টাইমে ইট ক্যান আগেন ইরাপ্ট, দ্যাট ইজ আ ক্রনিক অস্টিওমাইলাইটিস। সেখানে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ টু দ্য বোন হয়, সেখানে সেই ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টটা অনেকটা ডিফিকাল্ট। সো ক্রনিক অস্টিওমাইলাইটিস না যায় এটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের এই ইনফেকশন যেটা বললাম সেটা হচ্ছে বোন এন্ডসে হয় এবং সেটা জয়েন্টের কাছাকাছি আছে ঠিকই, কিন্তু জয়েন্টের মধ্যে যায় না, কারণ আমাদের একটা ক্যাপসুল এবং হচ্ছে যে বাচ্চাদের ফাইসিস সেটা খুব রেজিস্ট্যান্ট টু দ্য ইনফেকশন, তো ক্যাপসুলে যেতে পারে না এক্সেপ্ট ফর দোজ জয়েন্টস, শোল্ডার জয়েন্ট কিংবা হিপ জয়েন্ট, যেখানে হচ্ছে জয়েন্ট মেটাফাইসিসটা ইন্ট্রা ক্যাপসুলার, মানে মেটাফাইসিস যে জায়গায় রয়েছে সেখান থেকে ইজিলি জয়েন্ট ক্যাপসুলের মধ্যে চলে যেতে পারবে এবং হচ্ছে জয়েন্টে আর্থ্রাইটিস ডেভেলপ করতে হবে। তো সেইটা হচ্ছে সেই কন্ডিশনটা বলে সেপটিক আর্থ্রাইটিস, মানে যখন শুধুমাত্র অস্টিওমাইলাইটিস নয়, অস্টিওমাইলাইটিস থেকে বোনটা ইজ নো লঙ্গার লিমিটেড টু দ্য বোন, ইনফেকশন ইজ নো লঙ্গার লিমিটেড টু দ্য বোন বাট ইট হ্যাজ গন টু দ্য জয়েন্ট, সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস যদি ডেভেলপ করে যায় এবং সেটা যদি ইমিডিয়েটলি ওয়াশ করে অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে পুরো র্যাডিক্যাল ট্রিটমেন্ট না করা হয় বা ড্রাস্টিক অ্যাপ্রোচ না নেওয়া হয়, তাহলে জয়েন্টটা কিন্তু ভবিষ্যতে ফিউজ হয়ে যাবে, মানে ইট উইল ডেভেলপ পার্মানেন্ট ড্যামেজ টু দ্য কার্টিলেজেস দ্যাট উইল লিড টু দ্য আর্থ্রাইটিস। এবং সেখান থেকে যেহেতু ফাইসিসেও আমাদের গ্রোথটা অ্যারেস্ট হবে, তো দ্যাট উইল ডেভেলপ টু দ্য নট অনলি আর্থ্রাইটিস বাট অলসো টু দ্য লিম্ব শর্টেনিং, কারণ ওখানে আর কোনো গ্রোথই হবে না, ফাইসিসটা পুরোপুরি খেয়ে নিয়েছে। ঠিক আছে, সো অল দিস আর কমপ্লিকেশনস, যেটাকে খুব ভালোভাবে রেস্ট্রিক্ট করবার জন্য অস্টিওমাইলাইটিস বা বোন ফিভারটাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করতে হবে এবং তার ট্রিট করতে হবে। স্যার, আফটার দ্য মেডিকেল প্রসিডিওর, মানে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হওয়ার পর কতদিনের ফিজিক্যাল থেরাপি থাকে? বিকজ একটা বোন বা একটা জয়েন্টে যখন ইম্প্যাক্ট পড়ে সেখানে ফিজিক্যাল থেরাপি, মোবিলিটি ফিরে পাওয়ার জন্য খুব জরুরি, তো সেক্ষেত্রে কতদিনের ফিজিক্যাল থেরাপি রেকমেন্ডেড থাকে? ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন। বেসিক্যালি যেরকম বললাম, আমি প্রথমে অস্টিওমাইলাইটিসটাই ধরে রাখি। যদি অস্টিওমাইলাইটিস মানে সেপটিক আর্থ্রাইটিস ধরলাম না, শুধু অস্টিওমাইলাইটিস হয়েছে, তখন পায়ের কিন্তু কোনো মুভমেন্ট করবো না, পাটাকে একটা রেস্টিং পজিশনে স্প্লিন্ট করে রাখতে হবে সো দ্যাট ফার্দার মুভমেন্ট উইল ইনক্রিজ দ্য ব্লাড সার্কুলেশন অ্যান্ড উইল অলসো হ্যাম্পার দ্য লোকাল সাইট, এবং ওখানে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে, যেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো স্প্লিন্টেজ যদি 2 সপ্তাহ একটা পা একটা পার্টিকুলার পজিশনে পড়ে থাকে, ন্যাচারালি তারপরে আস্তে আস্তে ব্যথা কমলে যখন আমি পায়ে মুভমেন্ট করাবো, ন্যাচারালি তার মুভমেন্টটা কিন্তু স্বাভাবিক অন্য পায়ের মতো হবে না, কারণ সেখানে মাসেলস হ্যাভ অলসো স্টার্টেড বিং স্টিফেন্ড এবং সেখানে মুভমেন্টটা ধীরে ধীরে করাতে হবে। খুব রোবাস্ট নয় কিন্তু আবার খুব জেন্টেলও নয়, মানে হচ্ছে জেন্টেল করে, কিন্তু অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গো ফর ফিজিওথেরাপি সো দ্যাট এই মাসেলস যেগুলো আর কি ডিজিউজ এট্রফি হয়ে যাচ্ছিল এতদিন ধরে, 2 সপ্তাহ ধরে না ইউজ করার ক্ষেত্রে, সেগুলো ফিজিওথেরাপি মারফত মাসেল এক্সারসাইজ করে মাসেলের স্ট্রেনথেন করতে হবে এবং এই মাসেল যত অ্যাক্টিভ হবে তত জয়েন্ট মুভমেন্ট গুলোও ধীরে ধীরে করতে হবে। আলটিমেট এম ইজ movement at also with the respect to the joint and to the bone, যেটা একটা ফ্র্যাকচারও না হয় আবার পুরো মোবিলিটি আছে। এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো চলবে ফিজিওথেরাপি, তাহলে হবে। ইট অবভিয়াসলি ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, যার যত বেশি সিভিয়ার থাকবে ডিজিজ এবং যত বেশি রেস্টিং পিরিয়ড থাকবে, তার কোর্স অফ ফিজিওথেরাপি উইল বি লঙ্গার।
বোন ফিভার কি শুধুই বাচ্চাদের মধ্যেও দেখা যায় নাকি বড় বয়সে বয়স্কদের মধ্যেও দেখা যেতে পারে? ইট ইজ ভেরি কমন ইন ইয়াং চিলড্রেন। বয়স্কদের যেটা দেখা যায় সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ দিস অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, যেটা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস। মানে প্রথমে তার হিস্ট্রিতে যদি দেখি, তার ছোটবেলায় একটা অস্টিওমাইলাইটিক এপিসোড ছিল এবং সেটা কোনোভাবে ট্রিটমেন্ট হয়েছিল বা ঠিকভাবে হয়তো ট্রিটমেন্ট হয়নি, কিন্তু ভবিষ্যতে অ্যাটলিস্ট ইভেন 10 বছর পরেও দেখা গেছে যে তার আবার ওই রেমিশন হয়েছে। তো ইট ইজ আ ক্রনিক অস্টিওমাইলাইটিস। ইউজুয়ালি অস্টিওমাইলাইটিস ছোটদের হয়, বাট এমন কোনো নিয়ম নেই যেটা বড়দের হবে না, হতেও পারে, কিন্তু কমনলি ইট ইজ সিন ইন দ্য চিলড্রেন। বড়দের যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ দ্য অস্টিওমাইলাইটিস, যেটা ক্রনিক অস্টিওমাইলাইটিস। খুব বেশি খেলাধুলো করলে কি বোন ফিভার হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়? না, খেলাধুলার সঙ্গে বোন ফিভারের চান্সের কোনো ডিরেক্ট এভিডেন্স নেই, ডিরেক্ট রিলেশনশিপ নেই, কিন্তু দেখা গেছে যে এটা ছেলেদের মধ্যে বেশি হয় এবং ধরেই নিতে হবে ছেলেরা যেহেতু মেয়েদের থেকে একটু যদি বেশি খেলে, তো ইন দ্যাট কেস ছেলেরা যেটা করে সেটা হচ্ছে দে সাস্টেন মোর ইনজুরি। এবার ইনজুরি হয়ে গেলে ওখানকার লোকাল সাইট অফ হারভেস্টিং দ্য ব্যাকটেরিয়া ইজ মোর, এবং ইনজুরিতে যেরকম বললাম যে আরেকটা কজ অফ অস্টিওমাইলাইটিস যেটা হিমাটোজেনাস বাদ দিয়ে, সেটা হচ্ছে লোকাল। যদি পড়ে যায়, তাহলে যদি ফ্র্যাকচার হয় এবং ফ্র্যাকচারটা যদি ওপেন থাকে, তাহলে চান্স অফ গেটিং দ্য অস্টিওমাইলাইটিস ইজ মোর, যদি ওটা ঠিকঠাক করে না হয়। তো এই হিসেবে দের ইজ এ ইনডিরেক্ট এভিডেন্স, বাট এমন নয় যে খুব বেশি খেলাধুলো করলো তার বোন ফিভার হবে। কিন্তু এটা অবশ্যই ঠিক যে যখন খেলাধুলার মারফতই হোক আর যাই হোক, যখন বোন ফিভারটা ভাবা হচ্ছে কমন সিমটমস নিয়ে, তখনই সেদিনই সেই মুহূর্তেই তাকে যেন অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাওয়া হয়, সো দ্যাট টু অ্যাড্রেস ইট ইন দ্য আর্লি স্টেজ অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার কমপ্লিকেশনস। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার ইনফরমেশনগুলো খুবই ইনসাইটফুল ছিল। আর আশা করছি আমাদের দর্শকদেরও অনেক কোয়েশ্চেন্সই উত্তর তারা পেয়ে গেছেন। তবে আপনাদের যদি আরও অনেক প্রশ্ন থাকে, যেগুলো নিশ্চয়ই থাকবে, সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকম আরও হেলথ কথার এপিসোড দেখতে চান, তাহলে প্রতি বুধবার ও শুক্রবার ঠিক বিকেল 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।